তো সকলকে সায়েন্স গামা চ্যানেলে স্বাগত জানাই। তো এখন তোমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2025 এর ভৌত বিজ্ঞানের যে 255 নম্বর পেজের সেটটা দেওয়া হয়েছে, সেই সেটের তোমাদের অ্যান্সার এই ভিডিওটিতে দেব। তো এখনও যারা মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার সংগ্রহ করতে পারোনি তাদের বলছি, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল সায়েন্স গামা এখানে জয়েন হয়ে যাও। এখানে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু এই টেস্ট পেপারের 5-6টা করে পেজ তার পিডিএফ দেওয়া আছে, সেখানে তোমরা ওখান থেকে করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, শুরু করা যাক। 255 নম্বর পেজটা কী আছে, স্কুলটার নাম দেখো, সাত ফলসা, এরকমই লেখাটা আছে, দেখো সাত ফলসা হাই স্কুল। তো দেখো এর অ্যান্সারগুলো প্রথমে গ্রুপে। আচ্ছা হ্যাঁ, তোমাদের গ্রুপ এ গ্রুপ বি এই অ্যান্সারগুলো তোমাদের অলরেডি টেস্ট পেপারে দেওয়া আছে। তা সত্ত্বেও বলার এটাই কারণ কিছু কিছু অ্যান্সার টেস্ট পেপারে ভুল দেওয়া থাকে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা অ্যান্সারগুলো মন দিয়ে দেখে নাও। প্রথম হচ্ছে একের দাগের একেরটা, সৌর বিকিরণের যে রশ্মিটি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী তা হলো অবলোহিত রশ্মি। তারপর একের দাগের দুয়েরটা, এসটিপিতে 0.1 মোল CO2 এর আয়তন কত? না 0.224 লিটার। কারণ বলছে 0.01 মোল, আমরা জানি 1 মোলের জন্য হয় 22.4 লিটার। তাহলে 1 মোল একের এখানে 0.01, অর্থাৎ দশমিকের পর দুটো সংখ্যা আছে, তার মানে এখানে দশমিকটা এখানে দুঘর বাম দিকে সরে যাবে। তাই হয় আমাদের এমনি কত হয়, 1 মোলের জন্য 22.4, তো 22 দশমিকটাকে বাম দিকে দুঘর সরিয়ে দাও, তাহলে হবে 0.22, ঠিক আছে? তাহলে 0.224 লিটার। এরপর একের দাগে তিনেরটা, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? না 0.089 গ্রাম। এরপর একের দাগে চারেরটা, কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য? অ্যান্সার হবে ডি, এটা কঠিন। আচ্ছা, যাদের বইটা আছে তারাও ঝটঝট করে অ্যান্সারগুলো পরপর এইভাবে দেখে নাও, একবারে প্র্যাকটিস হয়ে যাবে। বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে বাড়ে একই থাকে, নির্দিষ্ট নয়। তো অ্যান্সারটা হবে কমে। এরপর একের থেকে ছয়টা, কোনো উত্তর লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হবে কত? না 15 সেন্টিমিটার। এরপর চলো সাইকেল থেকে 7টা। আচ্ছা, 15 সেন্টিমিটার হওয়ার কারণ কি? কারণ দেখো, যখন বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান হয় তখন কোন ক্ষেত্রে হয়? যখন বস্তুকে দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখা হয়। তার মানে ফোকাস দূরত্ব কত? দ্বিগুণ ফোকাস দূরত্ব যদি 30 হয় তাহলে ফোকাস দূরত্ব হবে 15। এই জন্য অ্যান্সার এটা হলো, ঠিক আছে? চলো এরপর একের দাগে 7টা, একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ 3.2 × 10⁻17 কুলম্ব এবং ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম্ব। বস্তুগুলিতে কতগুলি ইলেকট্রন ঘাটতি আছে? অ্যান্সার হবে 200টি। দেখো এখানে আছে 10⁻19 আর এখানে আছে -17। তাহলে দেখো ডিফারেন্সটা করো, তাহলে 7 2 9, তার মানে হচ্ছে 200, ঠিক আছে? তো চলো এরপর একের দাগে 8টা, তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি হবে? না অভিমুখ যদি উল্টেও দিই উৎপন্ন তাপের পরিমাণ কিন্তু একই থাকবে। এরপর একের দাগে 9টা, তেজস্ক্রিয় একটি অবশ্যই নিউক্লিয় ঘটনা হবে, অ্যান্সার হচ্ছে সি এরটা। চলো এরপর একের দাগে 10এরটা, সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল এবং কঠিন হ্যালোজেন হলো। তো সাধারণ উষ্ণতায় তরল হচ্ছে কে? তরল হচ্ছে ব্রোমিন, আর কঠিন হচ্ছে আয়োডিন। তাহলে অ্যান্সার হবে সি এরটা, ব্রোমিন এবং আয়োডিন। চলো এরপর একের দাগের 11টা, পদার্থ কোন পরমাণু দুটির মধ্যে সমজীবী বন্ধন গঠিত হয় না? তাহলে অ্যান্সার হচ্ছে সোডিয়াম আর ফ্লোরিন, হচ্ছে অপশান ডি। এরপর চলে আসো একের দাগের 12টা, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। চলো এরপর একের দাগের 13টা, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়? তো যৌগটি হলো NO, নাইট্রিক অক্সাইড। এরপর একের দাগে 14টা, কোনটি সালফাইডযুক্ত আকরিক? অ্যান্সার হচ্ছে সি এরটা, কপার গ্ল্যান্স। চলো এরপর একের দাগের 15টা, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেত পার্থক্য কত? না বন্ড CH2 বন্ড, ঠিক আছে? এরপর চলে আসো গ্রুপ বি। 2 দাগের 1টা, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি দেখা যায়? অ্যান্সার হচ্ছে ট্রপোস্ফিয়ার। এরপর 2 দাগের 2টা, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? অ্যান্সার হচ্ছে NO, নাইট্রিক অক্সাইড। দেখো আগের একটা প্রশ্ন নাইট্রিক অক্সাইড ছিল MCQতে, এখানেও নাইট্রিক অক্সাইড। এরপর অথবাটা, প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে? অ্যান্সার হচ্ছে ওজোন স্তরকে। এরপর 2 দাগের 3টা,
বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিটি ধ্রুবক থাকে তা হলো কি না গ্যাসের ভর। চলো এরপর 2-4 কি বলছে দেখো, যে স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার সম্পর্ক কীরূপ? অ্যান্সার হচ্ছে সমানুপাতিক। এরপর 2-5 কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে ও কেলভিন স্কেলে একই হয়। অ্যান্সার সত্য। এরপর অথবাটা পাত্রের উপাদান বিভিন্ন হলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান একই হয়। অ্যান্সার হচ্ছে মিথ্যা। প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা একই হয়, আপাত একই হয় না, মিথ্যা। এরপর 2-6 কোন শর্তে উত্তল লেন্স পর্দায় সৎ প্রতিবিম্ব সৃষ্টি করে? তাহলে যখন বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব থেকে বেশি বা সমান হয়, যখন বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব থেকে বেশি বা সমান হয়, অর্থাৎ ইউ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু যখন এফ হয়। এরপর 2-7 চক্ষুর উপযোজন কাকে বলে? তো চক্ষুর উপযোজন সংজ্ঞাটা দেখে নাও। তাহলে বলবো যে সিলিয়ারি পেশি ও সাসপেন্সারি লিগামেন্ট, এই যে অ্যান্সারটা এটা, এই অংশটা লিখে নেবেন নীল কালারে। সিলিয়ারি পেশি ও সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে সংকোচন ও প্রসারণ করে চক্ষু লেন্স এর ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ও হ্রাস, এটা হ্রাস হয়ে গেছে, এটা হ্রাস হয়ে ফেলা হবে, হ্রাস করে দূরের কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন করার ক্ষমতাকে উপযোজন বলা হয়। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন কি আছে। এরপর অথবাটা যে আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? তো এখানে অ্যান্সারটা তোমরা লিখতে পারো যে বিচ্ছুরণ একটাই আলোর ধর্মই, বিচ্ছুরণই হলো একটা আলোর ধর্ম। তাছাড়া আমরা লিখতে পারি যে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে আলাদা হয়, বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে আলাদা হওয়ার জন্য বিচ্ছুরণ হয়। ঠিক আছে, এরপর 2-8 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তো বৈদ্যুতিক মোটরে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রযোজ্য হয়। এরপর 2-9 তড়িৎ চুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে লেঞ্জের সূত্র। এরপর 2-10 তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের কোন অংশ থেকে নির্গত হয়? অ্যান্সার কেন্দ্র থেকে। এরপর 2-11 একটি হ্যালোজেন মৌলের নাম লেখো যা তেজস্ক্রিয়। অ্যান্সার হলো অ্যাস্টাটিন, ব্র্যাকেটে এটি লিখতে পারো, অ্যাস্টাটিন। এরপর 2-12 দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কটি? অ্যান্সার হলো 18টি। ঠিক আছে, চলো এরপর হচ্ছে 2-13 অর্থাৎ পেজ নাম্বার 257। এখানে কি বলছে, কোন প্রকারের বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই? তো অ্যান্সার হচ্ছে আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই। এরপর অথবাটা সমযোজী বন্ধনযুক্ত মৌলের অণুর নাম লেখো। অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন, N2। এরপর 2-14 অ্যানোড মাডে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো। তো অ্যান্সার হচ্ছে সোনা, রূপা, প্লাটিনাম ইত্যাদি। এরপর 2-15 পিতলের উপরে বা কোনো বস্তুতে সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। ঠিক আছে, এরপর চলে আসো অথবাটা কি বলছে, যে পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপন, পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? তো অ্যানোডটা হবে বিশুদ্ধ সিলভারের পাত, অ্যানোডটা হবে বিশুদ্ধ সিলভারের পাত। এর পরের প্রশ্ন, কিপযন্ত্রে কী ধরনের গ্যাস প্রস্তুত করা হয়? তো কিপযন্ত্রে কী ধরনের গ্যাস প্রস্তুত করা হয়? তো যে বিক্রিয়কগুলো ব্যবহার করব তাদের মধ্যে একটা কঠিন একটা তরল, তাই সেটা লিখব কঠিন ও তরলের বিক্রিয়ায় উৎপন্ন হয় এমন গ্যাস, কঠিন ও তরলের বিক্রিয়ায় উৎপন্ন হয় এমন গ্যাস কিপযন্ত্রে প্রস্তুত করা হয়। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন, কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? তো কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হলো নাইট্রিক অ্যাসিড। এরপর 2-18 থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। অ্যান্সার ক্রোমিয়াম আর লোহা। এরপর 2-19 একটি অ্যামালগামের উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে AuHG। এরপর অথবাটা আয়রনের একটি ধাতু সংকরের নাম লেখো। তো আয়রনের একটি ধাতু সংকর হলো ইনভার। এরপর 2-20 অ্যালকাইনের সাধারণ সংকেত কি? তো অ্যালকাইন সাধারণ সংকেত হলো CnH2n-2। ঠিক আছে, চলো এরপর 2-21 কি বলছে, CH3CH2OH এর একটি সমবায়বের গঠন সংকেত লেখো। তো এর একটি সমবায়বের গঠন সংকেত হলো CH3OCH3, ডাইমিথাইল ইথার। চলো এরপর গ্রুপ সি 3-1 কি বলছে দেখো, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো অলরেডি টেক্সট বইয়ে বা সহায়িকা না হলেও টেক্সট বইয়ে হুবহু দেওয়া আছে। যারা পারছো না, দেখো আমি এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, অঙ্কগুলো সব দিয়েছি, শর্ট প্রশ্নগুলো দিয়েছি। এছাড়া যে সমস্ত প্রশ্নগুলো পাচ্ছ না, তোমরা এখান থেকে এটা স্ক্রিনশট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দিবে যে আমি এই অ্যান্সারটা পাচ্ছি না, আমরা তৎক্ষণাৎ তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে,
আমাদের টেলিগ্রাম চ্যানেল সায়েন্স গ্রামারতে জয়েন হয়ে যাও। সেখানে যে প্রশ্নটা পাচ্ছ না স্ক্রিনশট করে পাঠিয়ে দাও, ঠিক আছে? যে কোনো টেস্ট পেপার হোক না কেন, আমি এখন প্রশ্নদের কথাটাই বলছি, অন্য টেস্ট পেপার হলেও আমরা অ্যান্সার দিয়ে দেবো। তাহলে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায়, আর অ্যান্সার বলছি না। অথবাটা বায়োফুয়েল বলতে কী বোঝায়, উত্তর দাও। এরপর 3 থেকে 2 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 এইচজি চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন 1.64 লিটার হলে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে কি প্রদত্ত টি সমান কত না 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 + 273 মানে 300 কেলভিন, পি এর মান কত 570 mmHg মানে 570/760 ATM, ডাব্লু দেওয়া আছে 2.2 গ্রাম, এম দেওয়া আছে, এমটা হচ্ছে যেহেতু CO2 বলেছে তাহলে 44 গ্রাম পার মোল, ভিটা দেওয়া আছে 1.64 লিটার, আর এর মানটা বের করতে হবে, ঠিক আছে? আর এর মানটা আমরা বের করব। তাহলে লিখবো যে আমরা জানি পিভি সমান W/m/RT। তাহলে পিভি সমান W/m/RT এটা করলে পাচ্ছি, বা আর সমান PVM/WT, PVM/WT। এবার মানগুলোকে এখানে বসিয়ে দাও, মানগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি যে 0.082। তাহলে লিখবো অতএব সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান হলো 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটি হলো অ্যান্সার। চলো এরপরের প্রশ্ন কি আছে, এরপর 3 থেকে 3 এগুলো আর পড়ছি না, এগুলো জাস্ট এমনি থিওরিটিক্যাল প্রশ্ন। যদি তোমরা না পারো, বারবার বলছি, তোমরা স্ক্রিনশট করে বা এই যে প্রশ্নটা পাচ্ছ না পাঠিয়ে দাও টেলিগ্রামে, আমরা অ্যান্সার দিয়ে দেবো। চলো এরপর একবারে গ্রুপ ডি 4 থেকে 2 দেখো কি বলছে এখানে। 4 থেকে 2 CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 ও H2 উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 এর থেকে 55.5 গ্রাম CaCl2, 22.0 গ্রাম CO2, 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? তাহলে অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে লিখবো যে এটা দেখো বিক্রিয়া কোনো লেখারই দরকার নেই, অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে লিখবো ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান বিক্রিয়ত পদার্থের মোট ভর। তাহলে বা CaCO3 এর ভর প্লাস HCl এর ভর সমান CaCl2 এর ভর প্লাস CO2 এর ভর প্লাস H2 এর ভর, এটা লিখতে পারি। এবার দেখো কার কত গ্রাম ছিল সেগুলো আমরা এখানে পুট করে দেবো। তাহলে লিখবো বা 50 গ্রাম প্লাস HCl এর ভর প্লাস সমান 55 গ্রাম প্লাস 22.0 গ্রাম প্লাস 9 গ্রাম। দেখো জাস্ট মানগুলো বসিয়েছি, কারণ CaCO3 প্রশ্নে দেখো দেওয়া ছিল যে 50 গ্রাম, ঠিক আছে? এভাবে যে মানগুলো বসিয়ে দাও। তাহলে HCl এর ভর কত ছিল এটা বের করতে হবে। আচ্ছা, CaCl2 ছিল 55.5, CO2 হচ্ছে কত না 22.0, আর H2 আছে 9, মানগুলো বসিয়েছি। এখান থেকে পাচ্ছি বা HCl এর ভর সমান এই তিনটাকে যোগ করলে পাচ্ছি আমরা কত না 86.5, আর এখানে এই 50টা এদিকে আসলে পাচ্ছি -50, তাহলে বিয়োগ করলে পাচ্ছি আমরা 36.5। এটাই হবে অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল আমাদের HCl এর ভরটা 36.5 গ্রাম। এবার এটা মোলে জানতে চেয়েছে, তো HCl এর আণবিক ভর কত, HCl হাইড্রোজেনের কত 1, ক্লোরিনে 35.5, তাহলে HCl এর আণবিক ভরও হচ্ছে 36.5 গ্রাম। তার মানে 36.5 গ্রাম মানেই 1 মোল। তাহলে আমরা বলতে পারি অতএব 36.5 গ্রাম HCl প্রয়োজন হবে, এবং প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা হচ্ছে 1 মোল। এটি হলো অ্যান্সার। দেখো এইভাবে কিন্তু 3 নম্বরের অ্যান্সার ছোট্ট করেই হয়ে গেল, ঠিক আছে? চলো এরপর দেখে নাও অথবাটা কি বলছে, কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয় সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। তার অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রথমে লিখবো সমীকরণ C+O2 থেকে CO2, এবার কার্বনের এখানে 12 হয়েছে, অক্সিজেন প্লাস CO2 44 গ্রাম। তাহলে ওই কী নিয়মে লিখবো, 12 গ্রাম কার্বনকে পোড়ালে CO2 উৎপন্ন হয় 44 গ্রাম, একে কত আর 24 কত, একবারে 24 কত করে দিয়েছি। তাহলে হবে কত, দ্বিগুণ হয়ে যাবে, কারণ 12 2 24, তাহলে 44 গুণিত 24 ডিভাইডেড বাই 12 সমান 88 গ্রাম, ঠিক আছে? এরপর আবার দ্বিতীয় সমীকরণ CaCO3, কারণ এখানে বলছে যে এই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে, তাই দ্বিতীয় সমীকরণ আমাদের প্রয়োজন। তাই বলবো যে আবার দ্বিতীয় সমীকরণ হলো CaCO3 প্লাস 2HCl থেকে সেখান থেকে পাচ্ছি CaCl2 প্লাস CO2 প্লাস H2, এখানে কার্বন ডাইঅক্সাইড কত 44 গ্রাম, আর ওই নিয়মে বসাবো, আর CaCO3কে বের করলে পাবো কত আমরা 100 গ্রাম। এবার এটা ওই নিয়মে সলভ করব। তাহলে বলবো যে 44 গ্রাম CO2 পেতে হলে CaCO3 প্রয়োজন হয় 100 গ্রাম, একে কত আর 88 গ্রামে কত 88, তাহলে কত হবে প্রয়োজন 200 গ্রাম। তাহলে অ্যান্সার হলো অতএব নির্ণেয় CaCO3 এর পরিমাণ 200 গ্রাম। এটি হলো অ্যান্সার, ঠিক আছে? তো সম্পূর্ণ উত্তরটা দেখে নাও এটা। চলো এরপরের প্রশ্ন যেটা আছে গাণিতিক প্রশ্ন 4 থেকে 4 কী বলছে দেখো, একটি আলোক রশ্মি
একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তারপরে বলেছে যে রশ্মিটির চ্যুতি 30 ডিগ্রি, রশ্মিটির চ্যুতিতে আছে 30 ডিগ্রি হলে দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো এখানে কি বলেছে না, যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়, এটা দেখাতে বলেছে লম্বভাবে নির্গত হয়। তাহলে লম্বভাবে নির্গত হয় কীভাবে করবে, তাহলে লিখবে যে প্রদত্ত এ সমান 30 ডিগ্রি, I1 সমান 60 ডিগ্রি, অর্থাৎ আপতন কোণটা চ্যুতি কোণ ডেল্টা সমান 30 ডিগ্রি, প্রতিসরণ কোণটা I2টা হচ্ছে বের করতে হবে। তাহলে লিখবো যে আমরা জানি ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ, এখান থেকে মানগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি যে I2 সমান কত পাচ্ছি না, 0। তার মানে কি লম্বভাবে আপতিত হচ্ছে, এটাই তার প্রমাণ, কারণ অভিলম্ব বরাবর নির্গত হচ্ছে। তো সেটা একটু আমাদের ভাষা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে লিখবো এখানে I2 সমান 0 ডিগ্রি। কী লিখবো এখানে I2 সমান 0 ডিগ্রি, অর্থাৎ প্রিজমের দ্বিতীয় তল দিয়ে নির্গমনের কোনো 0 ডিগ্রি। এটি সম্ভব হবে যখন রশ্মিটি দ্বিতীয় তলের অভিলম্ব বরাবর নির্গত হয়, আবার অভিলম্ব তলের সঙ্গে লম্ব থাকে, আবার অভিলম্ব তলের সাথে লম্ব থাকে। অতএব রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। এটা এখানে আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, চলো এরপরের প্রশ্ন কি আছে। এরপর অথবাটা দেখো, একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তুকে একটি উত্তর লেন্সের সামনে রাখলে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বটি 3 গুণ বিবর্ধন হলে এবং বস্তু প্রতিবিম্বের দূরত্ব 12 সেন্টিমিটার হলে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। তো এর অ্যান্সারটা দেখো তোমাদের কিন্তু এখানে যেটা দেওয়া আছে অ্যান্সারটা কিন্তু ভুল দেওয়া আছে। তো এই জন্যই বলছি যে সবসময় অ্যান্সারের উপর ভিত্তি করলে চললে হবে না। তাহলে দেখো এরকম ছবিটা জাস্ট বোঝানোর জন্য দিয়ে দিয়েছি, এই ছবিটা এরকম করে ড্র করে নিতে পারো। তো যাই হোক, এরপর আমরা দেখো কীভাবে লিখেছি যে উত্তরটা চিত্রানুযায়ী এবং প্রশ্নানুযায়ী আমরা বলতে পারি। ঠিক আছে, চিত্রানুযায়ী এবং প্রশ্নানুযায়ী আমরা বলতে পারি। এই ভাষাগুলো লিখেছি এইভাবে এই জন্যই যে কোনো তোমার যে পরীক্ষা খাতা দেখবে কিছুতেই কাটতে পারবে না। ঠিক আছে, তুমি তোমার মতো করে দেখো অ্যান্সারটা করেছো, শর্টকাটেই হয়েছে, কিন্তু জাস্ট ভাষাগুলো লিখবে যে H1 সমান কত না, H1 সমান 3 সেন্টিমিটার, H2 সমান তার 3 গুণ প্রতিবিম্বটা দেখো 3 গুণ বিবর্ধিত হলে তাহলে 3 × 3 সেন্টিমিটার, তাহলে রৈখিক বিবর্ধন কত পাচ্ছি আমরা 3। M সমান H2/H1 করলে পাচ্ছি আমরা 3 × 3 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 3। এটা হচ্ছে রৈখিক বিবর্ধন পেয়ে গেলাম। ঠিক আছে, এবার লিখবো যে আমরা জানি যে আবার দেখো এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি যে V - U, কারণ বলে দিয়েছে বস্তু আর প্রতিবিম্ব দূরত্বের মধ্যে কত 12 সেন্টিমিটার, তার মানে V - U সমান যদি 12 সেন্টিমিটার হয়, V সমান তাহলে কত হয় 12 + U। তাহলে আমরা আবার রৈখিক বিবর্তনের সূত্রটা বসালে বলতে পারি যে M সমান যে প্রতিবিম্বের দূরত্ব মানে V ডিভাইডেড বাই বস্তু দূরত্ব U, তাহলে M সমান V/U আমরা লিখতে পারি। V এর মানটা কত, V সমান হচ্ছে 12 + U, তাহলে 12 + U/U এটা পাচ্ছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি যে 3U = কত না 12 + U, তাহলে 3U = 12 + U হলে 2U সমান কত 12, তাহলে U সমান হবে 6। তাহলে V সমান তাহলে কত পাচ্ছি না 12 + 6 মানে 18। এখানে দেখো তোমাদের অ্যান্সার যেটা ছিল এটা ছিল 3 আর 9 দেওয়া আছে। ঠিক আছে, মানে ইউটা ছিল বলা আছে 3 যেটা অ্যান্সার দেওয়া আছে, আর ভিটা দেওয়া আছে কত না 9। যদি আমাদের প্রতিবিম্বের দূরত্ব আর বস্তু দূরত্ব মানে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্বটাই যদি প্রশ্নে 12 বলা থাকে, সেই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব দূরত্ব কীভাবে 9 সেন্টিমিটার হয়, এটা তো কখনো সম্ভবই নয়, তাই না? তো এটা উত্তর ভুল। ঠিক আছে, তাহলে লিখবো অ্যান্সারটা অতএব নির্ণেয় বস্তু দূরত্ব 6 সেন্টিমিটার এবং প্রতিবিম্ব দূরত্ব 18 সেন্টিমিটার, এটি হলো অ্যান্সার। ঠিক আছে, দেখো এরপরে আবার যে প্রশ্নগুলো আছে এগুলো আবার থিওরিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, 4 দাগের 5 থেকে যদি না পারো একই কথা যে তোমরা ছবি তুলে পাঠিয়ে দাও, আমরা অ্যান্সার দিয়ে দেবো যেটা পাচ্ছ না। আচ্ছা দেখো অ্যান্সার কীটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো লাস্ট অ্যান্সারটা কিন্তু দেখো ভুল দেওয়া আছে, দেখো 3 সেন্টিমিটার আর প্রতিবিম্ব দূরত্ব 9 সেন্টিমিটার, এটা কিন্তু ভুল অ্যান্সার। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এখনও টেলিগ্রামে জয়েন না হয়ে থাকলে এই মানে পর্ষদের যদি টেস্ট পেপার না পেয়ে থাকো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং পিডিএফটা পর্ষদের ডাউনলোড করে নাও। ঠিক আছে, সমস্ত সাবজেক্টেরই। ওকে, সকলে ভালো থেকো, বাই।